এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তিনি আমার স্টুডেন্ট, যার নাম তাহিয়ান আল আশফানুর রহমান। তো চলুন ঘটনা শুরু করি। তো এই ঘটনাটি মূলত তাহিয়ানকে দিয়েছে তার খালাতো ভাই সাদমান আল সাকিব বাঁধন। তো ঘটনাটি বেশ স্পর্শকাতর, তবে অনেকেই ওই এলাকার যারা রয়েছেন তারা জানেন, তবুও সঙ্গত কারণে কয়েকটি জায়গায় আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তবে যারা শুনবেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি, বিশেষ করে ওই এলাকার যারা আছেন, কমেন্ট সেকশনে তাদের অরিজিনাল নাম, অর্থাৎ যারা এই ঘটনার ভিকটিম তাদের অরিজিনাল নামটা কেউ কমেন্ট সেকশনে লিখবেন না, এটা বিনীত অনুরোধ থাকবে। যেহেতু তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা ছদ্মনামটা ব্যবহার করছি, অনেকেই আমাদের কমেন্ট সেকশনে এসে কখনো কখনো মনের অজান্তেই আসল নামটা বলে ফেলেন। এতে করে হয় কি, যাদের সম্পর্কে আমরা ঘটনা বলছি তারা বেশ কিছু বিব্রতকর অবস্থায় পড়ে যান। অনেকেই এই বিষয়ে আমাদেরকে পরবর্তীতে ইমেল করেছেন যে আপনারা ছদ্মনামটা বলার পরেও আসল নামটা অনেকে কমেন্ট সেকশনে লিখে ফেলেছে, যার কারণে অনেকেই আবার তাদেরকে এসে জিজ্ঞেস করেছে বিষয়টা নিয়ে। এই জন্য আমি অনুরোধ করব আপনারা আসল নামটা কেউ বলবেন না। ঘটনাটির সময়কাল 2015 সালের এপ্রিল কি মে মাস, এরকম একটা সময় আর কি, এটা সূত্রপাত। তো ঘটনাটি যেখানে ঘটেছিল স্থানটি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার অন্তর্গত একটি জায়গায়। তো তৎকালীন, অর্থাৎ এই যে 2015 সালের কথা বলছি, বড়াইগ্রাম পৌরসভার একটি অন্যতম বিখ্যাত কলেজে ভর্তি হয় রুবা নামের একটি মেয়ে। মেয়েটি ছিল সুন্দরী, মেধাবী। মেয়েটার আচার আচরণও ছিল বেশ নম্র, ভদ্র, মার্জিত। সেই কলেজেরই দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিল ওই এলাকার অন্যতম একজন বড় ব্যবসায়ীর ছেলে। সেই ছেলেটার নাম হচ্ছে শফিক। এই শফিক বাবার একমাত্র ছেলে হয় কখনো কেউ তাকে শাসন করেনি, আর এই শাসন না করার কারণে ছেলেটা বকে গিয়েছিল। নেশা করা, জুয়া খেলা, বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মদ, সিগারেট, জুয়া এগুলোর পিছনেই তার দীর্ঘ একটা সময় চলে যেত। এছাড়া রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, অর্থাৎ ইভটিজিং করাটা ছিল তার নিত্যদিনের অভ্যাস। কোনো একদিন কলেজ থেকে ফেরার পথে এই শফিকের কুনজর পড়ে যায় এই রুবার উপরে। প্রথম দেখাতেই রুবাকে সে পছন্দ করে ফেলে। রুবা অবশ্যই পছন্দ করার মতো মেয়েই ছিল। এরপর থেকেই রুবার চলার পথে শফিক তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে থাকে। এতে করে একটা সুবিধা হয়েছিল অন্যান্য মেয়েদের, এই শফিক রুটিন করে অন্যান্য মেয়েদেরকে বিরক্ত করত। কোন মেয়ে কখন কোচিং থেকে ফেরে, কোন মেয়ে কখন স্কুলে যায়, কে কখন বাইরে টিউশনি করতে যায়, এগুলো তার একটা নখদর্পণে ছিল। ওই টাইমলি রুটিন করে করে সে ওই মেয়েদেরকে উত্ত্যক্ত করতে যেত। তো রুবাকে উত্ত্যক্ত করতে গিয়ে অন্য মেয়েদেরকে আর উত্ত্যক্ত করার সময় পেত না। এই অর্থে ওই মেয়েগুলো আবার একটু রিলিফ পেয়েছিল। কিন্তু বিপদে পড়ে যায় এই রুবা, ক্রমাগত তাকে উত্ত্যক্ত করতেই থাকে। রুবা এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে ব্যাপারটা পরিবারকে জানায়। রুবার বাবা শফিকের বাবার সঙ্গে কথা বলেও কোনো একটা সুরাহা পান না, তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি আইনের সহায়তা নেবেন। কিন্তু রুবার মা তাকে এই কাজটি করতে নিষেধ করেন, কারণ শফিকের বাবা অনেক বড় একজন ব্যবসায়ী। শফিকের বিরুদ্ধে কিছু বলতে গেলে হিতে বিপরীত হতে পারে। এদিকে অনেকদিন ধরেই রুবাকে প্রেমের প্রস্তাব দিতে থাকে শফিক, কিন্তু প্রতিবারই রুবা শফিককে না করে দেয়। বিরক্ত হয়ে বা এক প্রকার বাধ্য হয়ে শফিক সিদ্ধান্ত নেয় যে এভাবে আর নয়, এমন কিছু করতে হবে যেন রুবা নিজেই শফিককে পছন্দ করে। ঘটনাটার শুরুটা এখান থেকেই মূলত আমরা বলতে পারি। শফিক এমন একটা ছেলে ছিল যে কোনো মেয়েই তাকে পছন্দ করতো না, বরং ভয় পেত, ঘৃণা করত। এ কথা কিন্তু শফিক খুব ভালো করেই জানত। তাই সে সিদ্ধান্ত নিল যে সে রুবার উপর কালো জাদু করবে। এ চিন্তা থেকেই শফিক তান্ত্রিকের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে এই শফিকের এক বিশ্বস্ত চেলা, তার নাম হচ্ছে সাগর, এই সাগর শফিককে একজন তান্ত্রিকের খোঁজ দেয়। এই তান্ত্রিক ছিল তৎকালীন
বড়াইগ্রাম পৌরসভার একজন অন্যতম বড় তান্ত্রিক, মানে ওই এলাকার প্রেক্ষাপটে। তান্ত্রিক প্রথমেই শফিকের মুখ থেকে সব কথা শোনে, আর তান্ত্রিক বুঝতে পারে বা সে জানতো এই শফিক বড়লোক বাবার সন্তান, তার বাবা অনেক বড় ব্যবসায়ী, টাকা পয়সার মালিক, আর শফিকও অনেক টাকা উড়ায়। সে সুযোগ বুঝে 4 লক্ষ টাকা দাবি করে, যে কাজটা সে করে দেবে 4 লক্ষ টাকা দিতে হবে, আর ভেঙে ভেঙে দিলে হবে না, একবারে দিতে হবে তাকে। সাধারণ মানুষের জন্য এটা অনেক হলেও শফিকের জন্য কিন্তু সেটা তেমন কিছুই না। সে তান্ত্রিককে টাকা দেবার প্রতিশ্রুতি দেয়। তান্ত্রিক শফিককে কিছু জিনিস নিয়ে আসতে বলে। তার মধ্যে ছিল এই রুবা নামক মেয়েটার নখ, চুল, আর হচ্ছে এই মেয়েটা যেই মাটির উপর দিয়ে চলাচল করে, বিশেষ করে তার পা যেই মাটির উপর পড়েছে, ঠিক এক্স্যাক্ট সেই পায়ের নিচের অংশের মাটি, এটা টার্গেট রাখতে হবে। ঠিক ওই অংশের মাটিটাই নিয়ে আসতে হবে। এমনটা না যে সে যে রাস্তা দিয়ে চলাচল করে সে রাস্তার মাটি, তা না। তার পা ঠিক যেই মাটির উপর পড়েছে বা মাটির যেই অংশটুকুর উপরে পড়েছে সেই অংশ থেকেই মাটিটা নিয়ে আসতে হবে। এখন সমস্যা হলো কি, এই জিনিসগুলো তো শফিক কোনোভাবেই ব্যবস্থা করতে পারবে না। আর তান্ত্রিক বলে দেয় 4 লাখ কেন, 4 কোটি টাকা দিলেও এই জিনিস ছাড়া সে কাজটা করতে পারবে না, এই জিনিস লাগবেই। কি আর করা, শফিক চিন্তা করতে থাকে এমন একটা কাজ করতে হবে যার মাধ্যমে এই কাজগুলো সে হাসিল করতে পারে, অর্থাৎ এই জিনিসগুলো হাসিল করতে পারে। সে চিন্তা করলো যে এই রুবার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে এমন একটা লোভী মেয়েকে টার্গেট করতে হবে, সেই সাথে এই মেয়েটার মধ্যে অভাবও রয়েছে, আবার সে খুব লোভী। সে টার্গেট করলো যে রুবার সাথে সম্পর্ক আছে এরকম কোন মেয়ে, বিশেষ করে ভালো সম্পর্ক আছে যাকে রুবা বিশ্বাস করে, এমন কোন মেয়ে এই ধরনের আছে। সে টার্গেট করতে 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 একটা মেয়েকে পেল। সেই মেয়েটার সাথে শফিক খুব ভালো করে ব্যবহার করলো, মানে খুব ভদ্র মার্জিত আচরণ। 2 ফোঁটা চোখের পানি ঝরিয়ে দিল যে এই রুবাকে না পেলে সে বাঁচবে না। এখন মেয়েটা বলল, তো বলেন ভাইয়া আমি কি করতে পারি? তখন এই শফিক ওই মেয়েটাকে বলল যে তুমি এমনি এমনি করবা না, আমি তোমাকে টাকা দিব, তুমি এই জিনিসগুলো আমাকে এনে দিবা। মেয়েটা লোভী ছিল, সে রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হলো সে এটা কিভাবে এনে দেবে। এটা এনে দেওয়ার জন্য তাকে তো রাত্রি যাপন করতে হবে সেই বাড়িতে, বা রুবা যে রুমে ঘুমায় সেখানে। আর সে তো বাসার থেকে আসা যাওয়া করে কলেজে ক্লাস করে, মানে ওই মেয়েটা। এখন সে কিভাবে এই জিনিসগুলো এনে দেবে, বা এটা জিজ্ঞেস করলেও তো সে সন্দেহ করতে পারে। তখন তারা সবাই মিলে একটা প্ল্যান করলো। প্ল্যানটা এমন যে এই মেয়েটা রুবাকে বলবে যে আমার তো বাসায় আত্মীয় স্বজনের একটা সমস্যার কারণে মা বাবা চলে গেছে, বাসায় তো আমার দেখাশোনার কেউ নাই, আমি কি করব, কিভাবে আসা যাওয়া করব, লেখাপড়ার সমস্যা হয়ে যাবে। এই সপ্তাহখানেকের জন্য আমি শহর এলাকার কোনো একটা বাসায় থাকতে চাই, টাকা দিয়েই থাকবো। এই বিষয়গুলো রুবার সামনে সে বারবার আলোচনা করতেছে, যাহারে আমার কি হবে, আমি এখন এই কয়দিন কি করব, কোথায় থাকবো, আমি তো যেতেও পারতেছি না মা বাবার সাথে। এরকম কথাবার্তা যখন ক্রমাগত বলছে, আসলে সে রুবাকে ইচ্ছা করে শুনিয়েই বলছে। রুবা মেয়েটা ভালো ছিল, পরোপকারী ছিল, যাতে করে এই কথা শুনে তার মন গলে যায়। তখন রুবা বলে যে আচ্ছা তোর এত চিন্তা কিসের, তুই আমার বাড়িতে থাক, তারপর না হয় তোর মা বাবা আসলে তুই চলে যাস, সমস্যা নাই তো। সে আবার ভদ্রতা দেখে বলছে না না, এটা কিভাবে হয়, তোর বাড়িতে থাকবো, মানে এই যে ধানাই পানাই কথাবার্তা বলতে যেটা বোঝায় আর কি, মানে একটা মেকি ভদ্রতা, মেকি ভদ্র সাজা আর কি। রুবা তো আসলে এই ছলচাতুরিটা বুঝতে পারে নাই, সে সহজ সরল একটা মেয়ে, ভালো মেয়ে, সে বুঝতে পারে নাই। সে মেধাবী হলেও এই কূট বুদ্ধিগুলো তো সে বুঝতো না। তখন মেয়েটা বলে যে আমি টাকা দিয়েই খাবো, কোনো সমস্যা নাই। রুবা প্রথমে রাজি হয়ে যে না তুই বান্ধবী মানুষ থাকবি, এবার টাকা পয়সা কিসের। তারপর ওই মেয়েটা বলে যে না এটা হয় না, সে আবার কিছু যুক্তি দেখায় আর কি। একটা পর্যায়ে রুবা চিন্তা করে আসলে তো মেয়েটা খুব আত্মসম্মান বোধ সম্পন্ন, সে টাকা দিতে চাচ্ছে, ঠিক আছে, সে যদি এটা মনে করে, কারো আত্মসম্মানে তো আর আঘাত করা যায় না। তো রুবা তার মা বাবাকে বলে, তো মা বাবাও যথেষ্ট ভদ্র, নম্র, মার্জিত, পরোপকারী ছিলেন।
তারাও এই মেয়েটার সমস্যার কথা চিন্তা করে রাজি হয়ে যান। ব্যাস, শুরু হয়ে গেল ওই মেয়েটার গোপন অপারেশন। এই মেয়েটা ওই বাড়িতে থাকার সুযোগ পেয়ে অল্প কিছুদিনের মধ্যেই রুবার নখ, মাথার চুল এইগুলো সে ম্যানেজ করে ফেলে। আর রুবার ব্যবহৃত কাপড়, যেটা ধোয়া হয়নি এমন একটা কাপড়ও সে গুছিয়ে ফেলে। সে কি করতো, রুবার সামনে বলতো যে রুবা, আমার হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, একটু নখ কাটবো, দে না একটু নেইল কাটারটা। তো রুবা নেইল কাটার যখন দিত, তো রুবার সামনে সে হাত পায়ের নখ কাটতো। কাটার পর বলতো, আরে রুবা, তোর হাতের নখগুলো তো বড় হয়ে গেছে, পায়ের নখগুলো বড় হয়েছে, দে একটু এটা কেটে দেই। তো রুবাও সরল বিশ্বাসে হাতটা এগিয়ে দিয়েছে, সে নখ কেটেছে। আর এভাবেই সে নখটা সংগ্রহ করেছে। এরপর রুবাকে সে বলেছে, রুবা, তোর চুলের একদম আগাটা মনে হচ্ছে ফেটে গেছে, একটু দে সাইজ করে দিই, কেচি দিয়ে সুন্দর করে একটু সাইজ করে দিই। ওই আগা যদি ফেটে যায় তাহলে আবার চুল নষ্ট হতে থাকে, আস্তে 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 চুলগুলো নষ্ট হতে থাকে। তো রুবাও সরল বিশ্বাসে বলছে, আচ্ছা ঠিক আছে, দে কেটে দে। তো এভাবেই কিন্তু একদম সরল বিশ্বাসী একটা মেয়ের বিশ্বাস ভঙ্গ করে ওই মেয়েটা এই জিনিসগুলো সংগ্রহ করে। সে তার কাজে সফল। হঠাৎ একদিন বলে যে আমার মা বাবা তো বাসায় চলে আসছে, আমি চলে যাই রে। এরপর সে তার বাড়িতে চলে যায় আর তার সংগ্রহ করা জিনিসগুলো সে তুলে দেয় ওই শফিক নামক ছেলেটার কাছে। শফিকও তার কথা রাখে। সে এই লোভী মেয়েটাকে, এই বিশ্বাসঘাতক মেয়েটাকে 20,000 টাকা দিয়েছিল। 20,000 টাকা তার কাছে কিন্তু অনেক টাকা ছিল। যার কাছে 200-400 টাকাই অনেক টাকা, তার কাছে 20,000 টাকা, এক বান্ডিলের ভিতরে 20,000 টাকা, তার কাছে অনেক টাকা। সে হয়তো এত 20,000 টাকা সে চোখেই একসাথে দেখে নেই বা হাতেও কখনো নেই। তার কাছে তো 20,000 টাকা মানে অনেক টাকা হবেই। সে কিন্তু এই জিনিসটা নেয়, তার মিশনটাও সাকসেস করে। আর এবার শফিকের কাজ শুরু হয়ে যায়। শফিক সেই তান্ত্রিকের সাথে কথা বলে। যেদিন সবকিছু হাতে পায় দিনটা ছিল রবিবার। তান্ত্রিকের কাছে গিয়ে যখন বলে সবকিছু ম্যানেজ হয়ে গেছে, তখন তান্ত্রিক মঙ্গলবারের দিন রাত 12টার আগেই তার সাথে দেখা করতে বলে। তো শফিক তার অপকর্মের সঙ্গী, তার বিশ্বস্ত চেলা সাগরকে নিয়েও সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কথা মতো সবাই তো হাজির হয়েছে। মূলত যেহেতু সাগরের মাধ্যম দিয়েই তান্ত্রিকের সাথে শফিকের পরিচয়, তাই সাগরকে নিয়ে এসে হাজির হয়েছে। তান্ত্রিকের ঘরে যখনই এই দুইজন প্রবেশ করেছে, সাথে সাথে মনে হলো বাইরে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। যদিও বা ওই সিজনটা আসলে ঝড় হতো আর কি, যেই সময়টা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে তো কালবৈশাখী ঝড় শুরু হয়। আর ঘটনাটা এপ্রিলের শেষ দিকে, মের মধ্যবর্তী সময়, এরকম আর কি সময়টাতে কিন্তু যেহেতু ঝড় হয়, তাই প্রথম দিকে ভেবেছিল এটা স্বাভাবিক ঝড়। এমন ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে ঘর বাড়ি একদম ভেঙে চলে যাবে, তান্ত্রিকের ঘর বাড়ি ভেঙে যাবে। তবে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের ভ্রুক্ষেপ দেখা গেল না যে এরকম ঝড় হচ্ছে, সে যে একটু চিন্তিত হবে যে ঘর বাড়ি ভেঙে যায়। তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো উদ্বিগ্নতা লক্ষ্য করা গেল না। যাই হোক, তান্ত্রিক শফিককে একটি ছোট তেলের বা অন্য কোনো কিছুর একটা শিশি ধরিয়ে দিল। বলল যে শফিক, তুমি এই শিশিটা নিবা, এটা নিয়ে আমার বাসার কাছাকাছি একটা শ্মশান আছে আর কবরস্থান আছে, এই দুটা জায়গায় যাবা। দুটা জায়গায় যাবার পর তুমি কোনো একটা জায়গায় তেলটা ঢেলে দিবা, অর্ধেক ঢেলে দিবা শ্মশানে। যেখানে পড়বে এই তেলটা সেখানকার মাটি তো কিছুটা ভিজে যাবে, সেখান থেকে একটু মাটি তুমি নিয়ে আসবা। এরপর চলে যাবা কবরস্থানের কাছে, কবরস্থানে গিয়ে বাকি তেলটা ঢেলে দিবা। যে মাটির উপর পড়বে সেই মাটি থেকে কিছুটা মাটি তুমি নিয়ে আসবা। এরপর আমার কাজ শুরু হবে। তান্ত্রিকের কথা মতো শফিক সে যাবার সিদ্ধান্ত নিল। তবে প্রথম দিকে সে কিছুটা ঘাবড়ে গিয়েছিল। তবে তান্ত্রিক তাকে বলে দেয়, তুমি সাহস করে যদি এই কাজটা করতে পারো তাহলে ওই মেয়েটার কোনোদিনও অন্য কারো দিকে তাকাবে না, শুধু তোমার দিকেই তাকিয়ে থাকবে, তুমি ছাড়া সে অন্য কিছুই ভাববে না।
একথা শোনার পর শফিক এবার মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। তান্ত্রিক ওই শিশির ভিতরে থাকা তেল বা অন্য কোনো কিছু যেটা ছিল, তরল জাতীয় একটা জিনিস ছিল, ওইটাতে কিছু একটা পরে ফু দিয়ে দেয়। এরপর শফিককে বলে, এখন তো সাগরকে তোমার সাথে যাওয়া যাবে না, তোমাকে একাই যেতে হবে। তো শফিক বের হয়ে যায়। শফিক যখন বের হয় তখন নাকি চারদিকে ঘুটঘুটে অন্ধকার, আর ঝড়ও এখন কমে এসেছে। ঝড় ওরকম নাই বললেই চলে। অদ্ভুত একটা ব্যাপার শফিক লক্ষ্য করে, সেটা হচ্ছে যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু শফিক যেই পথ দিয়ে হেঁটে যাচ্ছে এই পথটায় মনে হচ্ছে আলো জ্বালানো। নাইট ভিশন ক্যামেরায় অনেক সময় অন্ধকার রাস্তা বা অন্ধকার জায়গা যেরকম দেখা যায়, তার কাছে এরকমটা মনে হচ্ছিল। মনে হচ্ছে তার চোখটা নাইট ভিশন ক্যামেরার মতো কাজ করছে। রাস্তা সে স্পষ্ট দেখতে পাচ্ছে, সে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে তার চতুর্দিকে আবার ঝড় শুরু হয়ে যায়। সে চিন্তা করে সেটা প্রাকৃতিক ঝড় মনে হয়, কিন্তু দেখলো না, এটা প্রাকৃতিক ঝড় না, এটা অন্য ধরনের একটা ঝড়। এই ঝড়ে তার গায়ে কোনো বাতাসই লাগছে না, অথচ বাতাস কিন্তু লাগার কথা। যেখানে ঝড়ে গাছপালা নুয়ে পড়ছে, অথচ তার গায়ে কোনো বাতাসই লাগছে না। তান্ত্রিক তাকে সতর্ক করেছিল অনেক কিছুই হবে অদ্ভুত ধরনের, কিন্তু সেটাতে ভ্রুক্ষেপ করা যাবে না। 7 থেকে 8 মিনিট পায়ে হেঁটেই চলে গেল শ্মশানের কাছে। সেখানে একটা জায়গায় যেখানে ঘাস নাই, শুধু মাটি রয়েছে, সেখানে ওই শিশি থেকে কিছুটা তেল বা যে তরল জাতীয় জিনিসটা ছিল এটা মাটির উপর ঢেলে দিল। এরপর ওখান থেকে এক চিমটি বা যতটুকু মাটি তার আঙ্গুল দিয়ে নেওয়া সম্ভব হয় অতটুকু নিল। নেওয়ার পর একটা পাত্রে রেখেছে, ছোট একটা পাত্র নিয়ে গিয়েছে, একটা কৌটার মতো। এরপর ওখান থেকে চলে যায় কবরস্থানের ওখানে। কবরস্থানের ওখানে গিয়ে সে এই একই রকম ভাবেই তেলটা ঢেলে দিয়ে মাটি সংগ্রহ করে। সে যখন বাড়িতে ফেরত আসছিল তখন শুরু হয় একটা সমস্যা। পেছন থেকে এমন কান্নার শব্দ ভেসে আসতে লাগলো, মনে হচ্ছে যে এই কান্নাটা এত করুণ যে কোনো কঠিন হৃদয়ের মানুষের মনও গলে যাবে এই কান্নার শব্দে। শফিক এটাতে ভ্রুক্ষেপ করলো না, সে তার মতো করে হাঁটা শুরু করেছে। পেছন থেকে তার পরিচিত অনেক আত্মীয় স্বজনদের কণ্ঠ ভেসে আসতে লাগলো। পেছনে তাকানো কিন্তু নিষেধ ছিল। কণ্ঠগুলো নাকি এতটাই বাস্তব ছিল যে মনে হচ্ছিল আসলেই তাদের কেউ ডাকছে। এমনভাবে ডাকছে মনে হচ্ছে কোনো কাজেই ডাকছে। কোনোভাবেই এটা ছলনা, এটা বোঝার উপায় নেই। একটা পর্যায়ে হলো কি, শফিক 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করেছে। পকেটে ওই কৌটাটা রেখে দিয়েছে, যে কৌটার মধ্যে মাটি রেখেছে। এরপর 2 হাতে 2 কান চেপে ধরে হাঁটা শুরু করে, যাতে করে এই কণ্ঠগুলো তার কানে না ঢোকে। সে অল্প সময়ের মধ্যেই তান্ত্রিকের বাড়িতে ফেরত আসে। শফিক তান্ত্রিককে সবকিছু বলে যে তার সাথে কি হয়েছিল, মানে এইটুকু সময়ের মধ্যে কি কি হয়েছিল। শফিকের এই কথা শুনে তান্ত্রিকের মধ্যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। মনে হলো তান্ত্রিক এসব পরিবেশের সাথে অনেক আগে থেকেই পরিচিত। রাত 2টো বাজার কিছুক্ষণ আগে তান্ত্রিক শফিক এবং সাগরকে নিয়ে বাড়ির পেছনের দিকটাতে গেল। ততক্ষণে হঠাৎ করে আবারও ঝড় শুরু হয়েছে, আর এবার ঝড়ের সাথে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ছিটে ফোঁটাও তাদের গায়ে লাগছে না। মাটি ভিজে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ফোঁটা তাদের গায়ে পড়ছে না, এমনকি ওই ঝড়ের বাতাসও তাদের গায়ে লাগছে না। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার পর পানি ছিটকে কিছুটা পায়ে এসে পড়ছে, তবে মূল বৃষ্টির ফোঁটা তাদের গায়ে লাগছে না। এটা আসলে কিভাবে সম্ভব? এটা শফিক বা সাগর কেউই বুঝতে পারছিল না। তান্ত্রিক প্রথমেই 2টো বৃত্ত এঁকে একটাতে শফিককে, অন্যটাতে নিজে বসে পড়ল। শফিককে তান্ত্রিক আশ্বাস দিল যে তোমার কাজ হয়ে যাবে, আর সাগরকে বলল যে শোনো, আমি যখন ইশারা করব তখনই তুমি ওই মেয়েটা থেকে সংগ্রহ করা যে জিনিসগুলা, অর্থাৎ ওই রুবার, নখ, চুল, ব্যবহৃত কাপড়, এই জিনিসগুলো তুমি আগুনের উপর ছুঁড়ে ফেলে দিবা। শফিক বুঝতে পারল না যে মাটি ভেজা রয়েছে বৃষ্টির কারণে,
কাদামাটির মধ্যে বসছি, এখানে আবার আগুন জ্বলবে কিভাবে? এটা কিন্তু তার মাথায় কাজ করছে না। তান্ত্রিক কি করলো, প্রথমে কবর এবং শ্মশানের মাটি এটা সামনে রেখে তার মন্ত্র পড়তে শুরু করে। কি যে মন্ত্র পড়ছে, এটা আসলে একটা দুর্বোধ্য ভাষা, এটা বোঝা যাচ্ছে না। টানা আধা ঘন্টার মতো মন্ত্র পড়ছে পড়ছে পড়ছে। হঠাৎ করেই এই কাদামাটির উপরে দপ করে আগুন জ্বলে ওঠে। তান্ত্রিক আরো কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সাগরকে ইশারা করে ওই জিনিসগুলো ওই আগুনের মধ্যে ফেলে দিতে। সাগর ওই জিনিসগুলো আগুনে ফেলে দিলে আগুনের আকারটা বেশ বড় হয়ে যায়। ওই সময় তান্ত্রিক চিৎকার করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে কি যে হলো, আগুনটা চোখের সামনে অদৃশ্য হয়ে গেল, মানে দপ করে মনে হলো নিভে গেল। আর তখনই তান্ত্রিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে গেল দুজনেই। ঘটনা কি হলো, সাগর এবং শফিক দুজনে ধরাধরি করে ওই তান্ত্রিকের ঘরে নিয়ে আসে। এরপর তান্ত্রিকের চোখে মুখে পানি দিতে লাগলো। অনেকক্ষণ এরকম করলো। ভোর হবার কিছুক্ষণ আগে তান্ত্রিকের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার সাথে সাথে সে থরথর করে কাঁপতে থাকে। মনে হলো সে কোনো কিছু দেখে খুব বেশি ভয় পেয়েছে। কিছুক্ষণ পর পর তার শরীর খিঁচুনি দিয়ে উঠছিল। সাগর তান্ত্রিকের গায়ে হাত দিয়ে দেখে যে তান্ত্রিকের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তান্ত্রিক আবার জ্ঞান হারায়। তান্ত্রিকের যখন পুনরায় জ্ঞান ফিরে তখন তার শরীরে জ্বর নেই, একদম স্বাভাবিক। তান্ত্রিক প্রথমে পানি খেতে চাইল। তাকে পানি দেওয়া হলে পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে তান্ত্রিক যা বলল তা শোনার জন্য সাগর কিংবা শফিক দুজনের কেউই প্রস্তুত ছিল না। তান্ত্রিক বলল, আমি যখন তন্ত্র পড়ছিলাম তখন একটা ইফরিত শ্রেণীর জিনকে আমি হাজির করি। এই জিনটাকে মূলত আগুনের মধ্যে মেয়েটার জিনিসগুলো দেবার মাধ্যমে মেয়েটার উপরে চালান করি। নিয়ম ছিল যে যদি আগুন ভোর পর্যন্ত অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত জ্বলতে থাকে তাহলে যে কাজের উদ্দেশ্যে জিনটাকে চালান করা হয়েছে সেই কাজ সফল হবে। কিন্তু তন্ত্র মন্ত্র পড়ার সময় একটা তন্ত্রে দম আগে পরে হবার কারণে মন্ত্রটার অর্থ বদলে যায়। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। কিছুক্ষণ পর আমার হুঁশ ফেরত আসে। আমি দেখি চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে আমি শুনতে পারি ভয়ঙ্কর এক অট্টহাসির শব্দ, যা তোমরা শুনতে পাও নাই, তোমরাও দেখো নাই। মনে হচ্ছিল যে আমি ঘুমের মধ্যেই এটা দেখছি, যার কারণে আসলে আশেপাশের কেউই সেটা বুঝতে পারে নাই। আসলে ঘুমের মধ্যেই আমি জ্ঞান ফেরত পাই। আমি দেখতে পাই যে এই শব্দের উৎস আমি খুঁজতে খুঁজতে আমি একটা জায়গায় দেখি যে ভয়ঙ্কর বিশাল একটা অবয়ব, যার পা থেকে কোমর আকাশে গিয়ে ঠেকেছে, তার উপর আর কিছু আমি দেখতে পাচ্ছি না। ওই অবয়বটা ভয়ঙ্কর কণ্ঠে আমাকে বলে, আমার বলি আমি পেয়ে গেছি। এখন তুই বা অন্য কেউ যদি আমাকে আটকাতে আসিস তাহলে তার ফল কি হতে পারে তুই নিশ্চয়ই বুঝে গেছিস। আমি লক্ষ্য করলাম একটা খাঁচার মতো কিছু একটাতে ওই অবয়বটা আমাকেই বন্দী করে রেখেছে, অর্থাৎ আমি ওই খাঁচার মধ্যে বন্দী। এতটুকু বলে তান্ত্রিক থামে। আবার পানি খেতে চাই সে। তাকে পানি দেয়া হলে তা পান করে পুনরায় বলতে শুরু করে। তান্ত্রিক বলছে, এই মেয়েকে বাঁচানোর আশা নেই বললেই চলে, কারণ এই মেয়েটাকে মূলত বশীকরণ জাদু আমি করতে চেয়েছিলাম এই ইফরিত শ্রেণীর জিনটাকে চালান করে। কিন্তু এই মেয়েটাকে আসলে ইফরিত শ্রেণীর জিনটা বলি হিসাবে নিয়েছে। এই ইফরিত শ্রেণীর জিনটা এই মেয়েটাকে একটা সময় নিয়ে যাবে। শফিক, তুমি যদি এই মেয়েটাকে বাঁচাতে চাও ভালো কোনো হুজুর বা কবিরাজকে দেখাও। আর ওই খাঁচার মধ্যে আমাকে বন্দি করার অর্থ হচ্ছে তান্ত্রিককে সে বন্দি করে ফেলেছে, অর্থাৎ আমি এখন এই জিনের গোলাম। এতদিন আমি এই জিনটাকে চালাইতাম, এই জিনটাকে হাজির করতাম নির্দিষ্ট নিয়মে, তাকে দিয়ে কাজ করিয়েছি, কিন্তু এখন সে আমাকে দিয়ে কাজ করাবে। আমার এই তন্ত্রে মন্ত্রে ভুল হওয়ার কারণে বিশেষ একটা মুহূর্তে আমি তন্ত্রে মন্ত্রে ভুল করেছি, তাই এই জিনটা মুক্তি পেয়ে গেছে আর আমাকে বন্দি করে ফেলেছে।
এখন আমি আর কিছুই করতে পারবো না, তোমরা তোমাদের মতো আগাও। আমার বাপু আর টাকা পয়সা লাগবে না, আমি এখন আমার নিজের জীবন নিয়ে চিন্তা করতেছি। তোমরা ওই মেয়েটার জন্য যদি ভালো কিছু করতে চাও করো, আর কিন্তু কোনো উপায় নেই। এই কথা শোনার পর এই শফিক তো মারাত্মক রেগে যায়, বলে ধুর বেটা, তোর কাছে আসলাম কি জন্য, তুই কি কাজটা করলি? তোর কাছে কি আমরা এই জন্য আসছিলাম? তোর কাছে একটা সমস্যার সমাধান চাইতে আসছিলাম, তুই সমস্যাটাকে আরো জটিল করেছিস। এই কাজটা কেন করলি? তান্ত্রিক বলে, আমি তো বাপু বুঝতে পারি নাই, আমি তো বুঝি নাই এরকম হবে। কোন তন্ত্রে মন্ত্রে কোন দম দিতে হবে এটা তো আমার জানা, কিন্তু ভুল তো হইতেই পারে। এই ভুলের কারণে এখন আমি নিজেই বিপদে পড়ে গেছি, আর ওই মেয়েটাও বিপদে পড়ে গেছে। এখন আমার কিছু করার নাই, তোমাদের সাথে এই বিষয়ের কথা বলবো না। যাও, তোমরা যাও, আমাকে আমার চিন্তা করতে দাও, আমি কেমনে বাঁচবো সেই চিন্তা করি। এখন ওখান থেকে তো মন খারাপ করে এরা চলে আসে। এখন শফিক চিন্তা করতেছে যে কি করা যায়, কি করা যায়, এখন কোন মুখে আমি এই কথাগুলো বলবো? পরিবারকে কি আমি এই কথা গিয়ে বলতে পারবো? আমি এমনি সবার কাছে খারাপ, এখন এই একটা কাজ করতে গিয়ে এই মেয়েটার বিপদে ফেলে দিছি। আমার তো আর বিপদে ফেলার উদ্দেশ্য ছিল না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এখন আমি কি করি? এদিকে এই শফিক চিন্তা করছে যে কিভাবে কি করা যায়। আর একটা সময় সে জানতে পারে, ওই যে যেই মেয়েটাকে সে পাঠিয়েছিল রুবাদের বাসায়, সেই মেয়েটার মাধ্যমে জানতে পারে যে রুবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। এ কথা শোনার পর শফিক তো বেশ চিন্তিত হয়ে পড়ে যে আসলে এখন কি করব, মেয়েটা তো আসলেই অনেক বিপদে পড়ে গেছে আমার কারণে। কি করবে একটা পর্যায়ে শফিক সিদ্ধান্ত নেয়, যা হবার হয়ে গেছে সব কথা শফিক তার পরিবারকে জানাবে। সিদ্ধান্ত মোতাবেক এক সন্ধ্যায় শফিক শুরু থেকে শেষ পর্যন্ত সব কথা তার মা বাবাকে খুলে বলে। তার বাবা কিন্তু শফিককে কখনোই কিছু বলতো না, মানে শাসন করতো না, একটাই ছেলে তো। কিন্তু এই কথা যখনই শুনেছে, বাবা এমন ক্ষিপ্ত হয়েছে, একটা চেলা কাট কোত্থেকে নিয়ে এসে শফিককে এমন পিটানো শুরু করছে যে এই পিটানিতে হয়তো বা শফিক মারাই যাবে, এমন পিটানি শুরু করছে। মারধর করতে করতে একটা পর্যায়ে তার রাগটা যখন একটু কমে আসে, তখন সে বলে যে কি যে করছিস তুই তো নিজেও জানিস না, এখন কি হবে আমি নিজেও জানি না, আল্লাহ ভালো জানে, দেখি সমাধান কিভাবে করা যায়। ওই রাত্রেই শফিকের বাবা শফিককে নিয়ে, শফিকের মাকে সাথে নিয়ে রুবাদের বাড়িতে যায়। রুবার মা বাবাকে সব কথা জানায় যে শফিক কি অপকর্ম করেছে। রুবার মা তো হাউমাউ করে কাঁদতে লাগে এই কথা শোনার পর। রুবাকে তখন চিকিৎসার জন্য কোনো এক আত্মীয়র বাড়িতে পাঠানো হয়েছিল, যে তার যে অসুস্থতা, কোনো একটা জায়গায় একজন হুজুরের কাছে পাঠানো হয়েছিল সেই আত্মীয় বাড়িতে, যাতে করে এইটার একটা সমাধান আসে। তারাও কিন্তু এই কয়েকদিনের মধ্যে ডাক্তার দেখিয়েছে, ডাক্তার কোনো কিছু ধরতে পারে নাই। তখন তারা চিন্তা করেছে কোনো হুজুর কবিরাজকে একটু ঝাড়ফুঁক করাই, এই চিন্তা করে তাকে একটা জায়গায় পাঠিয়েছে। ওই সময় শফিকের মা বাবা উপস্থিত এখানে থাকলেও রুবার বাবা উপস্থিত ছিল না, সে তার মেয়েকে নিয়ে গিয়েছিল একটা জায়গায়। কি আর করা, অবশেষে দু পরিবার সিদ্ধান্ত নিল যে ভালো কোনো হুজুরকে দিয়ে সমস্যার সমাধান করতে হবে, আর তার চিকিৎসা, আসা যাওয়া যত খরচ আছে, যত টাইপের খরচ আছে, সব ব্যয় এই শফিকের বাবা বহন করবেন। রুবাকে কিন্তু বড়াইগ্রাম উপজেলার অনেক ভালো হুজুর কবিরাজকে দেখানো হয়েছে, যারাই দেখেছে সবাই বলেছে তারা এই কাজ করতে পারবে না। এর উপর এমন একটা অশুভ বিষয়ে কাজ করছে যেটা কাটানো তাদের পক্ষে সম্ভব না। এখন এই সমস্যার সমাধান তাহলে কি করবে? মেয়েটা তো দিনকে দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। আত্মীয় স্বজনের মাধ্যমে একটা আলেমের খোঁজ পান রুবার পরিবার। রুবাকে গাড়ি দিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়, গাড়ি ভাড়া করে। সেই খরচটাও এই শফিকের বাবাই দিয়েছিলেন। তো ওখানে নিয়ে যাওয়ার পর সেই আলেম ওই সময় বাড়িতেই ছিলেন, যেহেতু তারা অনেক দূর থেকে এসেছিলেন তাই তাদেরকে বিশ্রাম করার জন্য জায়গা করে দেওয়া হয়। তো বিশ্রাম নেওয়ার পর ওই আলেম সবাইকে ডাকেন। আলেম প্রথমেই দোয়া দুরুদ পড়ে রুবার মাথায় ফু দিয়ে দেন, আর জিন হাজিরের প্রক্রিয়া শুরু করেন। রুবাকে যতগুলো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সবাই কিন্তু জিন হাজিরের প্রক্রিয়া করেছেন, কিন্তু কেউই জিনকে হাজির করতে পারেন নাই। কিন্তু এবার হলো ব্যতিক্রম। মিনিট খানেকের মধ্যেই
এই জিনটা রুবার মায়ের শরীরে হাজির হয়। মূলত রুবা খুব দুর্বল ছিল, যার কারণে রুবার শরীরে হাজির করা সম্ভব ছিল না। আর রুবার মায়ের শরীরের উপরে হাজির করেছিলেন ওই হুজুর জিনটা। হাজির হয়েই নাকি খুব সুন্দর করে মিষ্টি একটা সালাম দেয় হুজুরকে। হুজুর সালামের উত্তর নিয়ে বলে, এই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? জিনটা উত্তর জানায়, হুজুর, আমি আপনাকে সম্মান করি, এজন্য হাজির হয়েছি, না হলে কারো সাধ্য নেই আমাকে হাজির করার। এই মেয়ের উপর আমাকে চালান করে দেবার চেষ্টা হয়েছিল ঠিকই, কিন্তু এখানে তন্ত্রে একটা ভুল করার কারণে আমি মুক্তি পেয়ে গেছি, আর ওই তান্ত্রিককে আমার গোলাম বানাই ফেলছি। যেই পদ্ধতিতে এই কাজটা করা হয়েছে সেটা বশীকরণ জাদু হলেও যেখানে ভুল হয়ে গেছে, এই ভুলের কারণে এই মেয়েটা আমার বলি হয়ে গেছে। আর এই মেয়েটাকে আমি নিয়ে যাওয়ার আগে আমার একটা কাজ আমি করব, সেটা হচ্ছে যে এই মেয়েটার পৌরসে আমার একটা সন্তান হবে। এইটা আমাদের একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমাকে হাজির করা হয়েছিল, এই পদ্ধতির একটা সিস্টেম হচ্ছে এইটা। যেহেতু আমাকে ওর উপর চালান করতে গিয়ে ওই মেয়েটাই আমার জন্য বলি হিসাবে সামনে চলে এসেছে, আর আমাকে যদি এইভাবে কেউ বলি হিসাবে সামনে নিয়ে আসে, কাউকে বলি হিসাবে দেওয়া হয়, বিশেষ করে কোনো মেয়েকে, তাহলে সেই মেয়েটাকে মেরে ফেলার আগে আমার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি প্রয়োগ করব, একে আমি নিয়ে যাব। একথা শোনার পর হুজুর বলে, আচ্ছা ঠিক আছে, তোমার প্রথম পদ্ধতিটা আমি বুঝতে পারলাম, এরপর কি মেয়েটাকে ছেড়ে দেয়া যায় না? তখন ওই জিনটা বলে যে, ও হুজুর, তুমি যদি বিন্দু মাত্র বাধা সৃষ্টি করতে আসো, তাহলে তুমি কবরে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আর আমাকে যদি বন্দি করার কথা চিন্তা করো, তাহলে মনে রেখো, এই পৃথিবীতে আমাকে বন্দি করার ক্ষমতা কারো নেই, কোনো কিছুতে আমাকে বন্দি করা যাবেও না। তবে হ্যাঁ, একটা কাজ করা যেতে পারে, আমাকে মেরে ফেলা যেতে পারে। যদি আমাকে মেরে ফেলতে পারো তাহলে সেই হিসাবটা আলাদা, কিন্তু বন্দি করার চেষ্টা করো না। আর আমি জানি তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার ক্ষমতা সম্পর্কে তুমি কিছুটা হলেও বুঝতে পেরেছ। সুতরাং তুমি কোনো চেষ্টাই এখানে করবা না। আর মনে রেখো, আজ থেকে ঠিক 121 দিনের মাথায় আমার বলি আমি বুঝে নেব। সুতরাং বাঁচতে চাও তো নিজেকে দূরে রাখো এর থেকে, অন্য কাজে মনোযোগ দাও। এই বলে নাকি জিনটা আবার সুন্দর করে সালাম দিয়ে সাথে সাথে চলে যায়, আর রুবার মাও জ্ঞান হারিয়ে ফেলেন। শফিক ছেলেটাও নাকি সেখানে উপস্থিত ছিল। রুবার বাবা ওই সময় খুবই জোরালোভাবে কষে একটা চর মারেন শফিকের গালে, আর রুবার বাবাও কান্নাকাটি করছিলেন। অল্প কিছুদিনের মধ্যেই হঠাৎ এক রহস্যময় পরিবর্তন দেখা যায় রুবার শরীরে। রুবার শরীরটা কেমন যেন একটু একটু ফুলে যেতে থাকে, তার পেটটাও ফুলে যেতে থাকে। একজন গর্ভবতী মহিলার মতো রুবাকে দেখা যাচ্ছিল। ডাক্তার দেখানো হলো, ডাক্তার আল্ট্রাসাউন্ডও করলেন, কিন্তু রুবার গর্ভে কিন্তু কোনো সন্তান দেখা যাচ্ছিল না, কিন্তু তাকে দেখে গর্ভবতী বলেই মনে হচ্ছিল। ডাক্তার তো বুঝতে পারছে না ঘটনাটা কি, এ কিভাবে সম্ভব। উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট দিচ্ছেন। এদিকে 121 দিন কিন্তু খুব বেশি দূরে নয়। বাড়ির লোকজন তো খুব চিন্তিত, এরপরও কিন্তু তারা চেষ্টা করছেন, কিন্তু কোনো লাভ হচ্ছে না। রুবা কান্নাকাটি করে, তবে রুবা যে ভয়ঙ্কর স্বপ্ন দেখে এরকমটা না। রুবা যে বাইরে গেলে ভয়ঙ্কর কোনো অবয়ব দেখছে সেটাও না। তার শারীরিক এরকম পরিবর্তনটা হয়ে গেছে। কত সুন্দর ছিল মেয়েটার জীবন, কত সুন্দর ছিল এই পরিবারের সবকিছু। মুহূর্তের মধ্যে সবকিছু কেমন যেন তছনছ হয়ে গেল। এরপরেও যাদেরকে দেখানো হয়েছে তারা কিছুই করতে পারেনি, অবস্থা আরো খারাপের দিকে যেতে শুরু করে। রুবা সারাদিন কান্নাকাটি করে, তার আসলে মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। চোখ মুখ ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করে। এভাবে মাসখানেক যাওয়ার পর একদিন সকালে উঠে তার মা বাবা দেখে, আরে রুবা তো একদম দিব্যি সুস্থ, ঠিক একদম সুস্থ অবস্থা সে যেরকম ছিল এরকম। তার শারীরিক অবয়ব একদম ঠিক হয়ে গেছে। অনেক দিন পর সে আগের মতো হাঁটাহাঁটি করছে। খুশির রোল পড়ে গেল চতুর্দিকে।
রুবাও চিন্তা করলো সে একদম ভালো হয়ে গেছে। ওই দিন বিকেলবেলা রুবা আর রুবার মা দুজনে মিলে রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন। ভাবছিলেন যে আল্লাহ শেষ পর্যন্ত আমাদেরকে রহমত করেছেন। কিছু মিষ্টি জাতীয় জিনিস তৈরি করা হচ্ছিল আর কি খুশিতে। মাঝে একবার কি হয়েছে, রুবার মা রান্নাঘর থেকে উঠে একটু রুমে গিয়েছেন। এরপর যখন উনি আবার রান্নাঘরে ফেরত এসেছেন তখন দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। রুবা রান্নাঘরের মেঝেতে পড়ে আছে, রক্তে রান্নাঘরের মেঝে ভেসে গেছে। অল্প কয়েক মিনিটের ব্যবধান, এর মধ্যে যে কি হয়েছে বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে তার গলা থেকে রক্ত বের হয়েছে। দেখা গেল মেয়েটা মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলেই সেটা 121তম দিন ছিল যখন রুবাকে সে বলি হিসাবে নিয়ে গেছে। প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানে শেষ না। রুবা মারা যাবার 7 দিনের মাথায় শফিকের মনে হতে লাগলো কেউ তার উপর সবসময় নজর রাখছে। ঘুমানোর সময় থেকে শুরু করে ওয়াশরুমে সে যেখানেই যাক না কেন মনে হতো কেউ তাকে দেখছে। যেহেতু শফিক নেশা টেশা করতো তাই সে ভাবলো অতিরিক্ত নেশা করার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। নেশা সে বন্ধ করে দিল। তারপরে দেখলো যে সমস্যাগুলো কিন্তু চলছেই। এটা সে সাগরকে জানালো। যেহেতু এরকম একটা সমস্যা কিছুদিন আগে সে সৃষ্টি করেছিল, এই ঘটনার কোনো প্রভাব হয়তো বা শফিকের উপর পড়তে পারে, এই ভেবে তারা চিন্তা করলো যে কোন একটা হুজুরের কাছে যাওয়ার দরকার। এই যে সাগর তার যেই অপকর্মের চেলা, এই সাগর শফিককে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর শফিককে পরীক্ষা করার পর যা বলে তা শোনার জন্য আসলে তারা কেউই প্রস্তুত ছিল না। হুজুর জানায় শফিককে এমন মরণ বান মারা হয়েছে যে এই বানটা কাটানো কারো পক্ষেই সম্ভব না। যিনি এই বানটা মেরেছেন তিনি কাটতে পারেন। আর এটা এত দ্রুত গতিতে শরীরে কাজ করেছে, আসলে শফিককে এখন বান কাটানো হলেও তাকে বাঁচানো সম্ভব না। কারোরই বুঝতে অসুবিধা হলো না এই কাজটা কে করেছে। শফিক রুবার বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য যায়, কিন্তু জানতে পারে যে তারা 2-3 দিন আগেই নাকি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেছে। শফিক অনেক চেষ্টা করেছিল তাদের খোঁজ খবর বের করার জন্য, কিন্তু কোনোভাবেই খোঁজ খবর পায় না। শফিকের মা বাবাও চেষ্টা করেছিল এই রুবার মা বাবাকে খুঁজে বের করার জন্য। রুবার মা বাবা তাদের কোনো আত্মীয় স্বজনদেরকেও বলেন নাই যে তারা ঠিক কোথায় গিয়েছেন। যেই হুজুর রুবার সেই জিনটাকে হাজির করেছিল রুবার মায়ের উপরে, সেই হুজুরের কাছেও শফিককে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ ওই গাড়িতে, যেই গাড়িতে রুবাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়িতে তো শফিকও ছিল, শফিকের মা বাবাও ছিল। যেহেতু তার ছেলে এই কাজটা করেছে, তাদের মধ্যেও একটা দায়বদ্ধতা ছিল। সেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলে হুজুর একদম সাফ বলে দেন তিনি এই বান কাটাতে পারবেন না, আর যদি কাটাতে পারেনও উনি এটা করবেন না। এটাতে ওনার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। অনেক অনুনয় বিনয় করা হলেও হুজুর বলেন যে এটা আমি কোনো চেষ্টাই করব না। যদিও এই চেষ্টায় সফলতার হার 0, এটা হবে না, তারপর আমি এটাতে কোনো ধরনের চেষ্টা করতে আগ্রহী নই। যে বান মেরেছে তাকে খুঁজে বের করে হয়তোবা তাকে আপনি এই কথা বলতে পারেন, আমি এটা নিয়ে আর কোনো কথা বলতে রাজি না। বোঝা গেল হুজুর খুব বিরক্ত ছিলেন এই শফিকের উপরে, আর তার মা বাবার উপরও বিরক্ত ছিলেন, কারণ ছেলে এরকম বকে গিয়েছে, তারা শাসন করে নাই, যার কারণে তো আজকে এই অবস্থা। হুজুরের কাছ থেকে আসার কয়েকদিনের মাথায় শফিক পুরোপুরি প্যারালাইজ হয়ে যায়। একদম প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যায়, শুধু চোখ মেলে তাকিয়ে থাকতো, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারত না। যখন পুরোপুরি প্যারালাইসিস হয়ে যায় তার শরীর, তখন সে শুকিয়ে যেতে থাকে। কয়েকদিনের মধ্যেই মনে হলো যে তার শরীরের যে হাড়গোড় আছে এই হাড়গোড়ের উপরে চামড়াটা মোড়ানো, এছাড়া শরীরের ভিতরে আর কিছুই নাই। অল্প কিছুদিনের মধ্যেই শফিকও মারা যায়। এভাবেই একটা পরিবারের একটা মাত্র মেয়ে, সে কালো জাদুর শিকার হয়ে মারা গেল। আর একটা পরিবারের একমাত্র ছেলে, সেও তার কৃতকর্মের কারণেই, মূলত সে এমন কৃতকর্ম করেছে, এই কৃতকর্মের কারণেই সে কালো জাদুতে আক্রান্ত হয়েছে। কেননা যখন রুবার মা বাবা বুঝেছে যে শফিক কালো জাদু করার কারণেই তার মেয়েটাকে এইভাবে নৃশংসভাবে মরতে হয়েছে,
তারাও একই পথ বেছে নিয়েছিল। যেই মৃত্যু যন্ত্রণা তার মেয়েকে দিয়েছে, একই মৃত্যু যন্ত্রণা দিয়ে শফিককেও তারা মারতে চায়। তারা সেই কাজটি করেছে। এভাবেই দুটি পরিবার একরকম শেষ হয়ে যায় বলতে হবে। আর ঘটনাটার সমাপ্তি এভাবেই হয়েছে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, বড়াইগ্রাম পৌরসভার অনেকেই এই ঘটনাটা জানেন। হয়তোবা সময়ের সাথে সাথে এই অল্প কিছুদিনের মধ্যেই 2015 সাল, তো এখন 2026 সাল, 10 বছরের ব্যবধানে হয়তোবা মানুষের আলোচনায় ঘটনাটি নেই। তবে আমরা যেহেতু ঘটনাটি আবার আপনাদের সামনে তুলে ধরলাম, এখন হয়তোবা অনেকেই মনে করতে পারবেন। প্রিয় লিসেনার্স, কালো জাদুর পরিণাম কখনোই ভালো হয় না। এটা মারাত্মক প্রভাব বিস্তার করে যিনি করবেন তার উপরও, আর যার উপর করা হবে তার উপরেও। রতনদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-র দশকে। রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায়, এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা। তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা, সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি। ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল। তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা, সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে। এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলা এখানে কোনো ল্যাম্প পোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো এই মাথা ওই মাথা দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্প পোস্ট বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা, সেটা দিয়ে তারা বের হতো। সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। বাসার মধ্যে ঘরের তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে, তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে, ডানের যে অংশটা, সেখানে কেউ থাকতো না। সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে বেশ কচুরি বানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত, এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা, ওইখানে পানি, ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে, সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে। সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত, এবং তাদের মধ্যে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো। বিকেলে যখন হাঁটা চলা করতো, ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যেই, অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল, এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। যেহেতু ওই জায়গাটা ফেলে রাখা হয়েছিল, এবং ওখানে মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল, এবং সেখানে মাছও থাকতো। এর ফলে যেটা ছিল, তাদের এলাকা বেশ হন্টেড ছিল। মানুষজন ভয় পেত হাঁটা চলা করতে।
বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ, মানুষ নাকি অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা, এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘর বাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে, খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো, সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা, এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আর অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে, এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে, তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি, ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় তো ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে, যে বলছে, রতনের বাবা বললো না তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না, তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তো আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে। রতনকে বুঝাইলো যে না, তুমি যাও না, চাচু চলে আসবে একটু পরেই। তো রতনের একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেট কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল। রতন দেখলো যে তার চাচা চলে গেছে, এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। বেরোনোর, তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর যে সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে, জানালা পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার। আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে, অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের, মানে একেবারে যে পর্যন্ত আর কি, টো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা ভিজে আর কি, এরকম একটা অবস্থা। তো রতনের কাছে বেশ ভালো লাগতেছে, তাকায় দেখতেছে। সে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়। আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতনের আম্মা, জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো। তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়।
মানে এরকম এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়ে, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো বোঝাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভালো লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভালো লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসে ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বললো যে, এই মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন, রতনের কাছে দিয়ে গেল এখানে। এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে। আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি এখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না। কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলেই চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতনের আম্মা বলছে, রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা? রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে, আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, ঘাট 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 ঘাট। মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা 2 পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি লাগতো দরজায়, তো ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো, কে কে এই কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকিনি নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে, আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেননি। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা। সেই ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতন আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে? কই দৌড় দিল কোথায়? ওই পাশে যে তার রান্নাঘরটা, যেদিকে মানে ঘরের এই তাদের যে 4টা ঘর, তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে, এবং রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা, বাথরুম, এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিল। এই জসিম, তিনি বলে, এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে? কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো, কি ব্যাপার, ওরকম দৌড়িস, ওর কি মানে বাথরুমে যেতে হবে বা কিছু? তো ব্যাগটাকে এবার ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন? তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন, দেখো তো কি ব্যাপার। তো বলে তিনি হারিকেন দিলেন, তার রতন আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবা চাকা খাইছেন, কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের 2টা বেডরুম ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা আলো মারলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন, তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে, গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ, এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে কক কক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে। কেমন জানি একটা শব্দ, এই মনে হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে।
তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গায় আস্তে করে উকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, দুইটা সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হ্যারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, মানে একদম মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে, তোরা ইলিশ মাছ খাবি? এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করে, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না তার ছোট ভাই, তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল, রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখতে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সেই আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল, একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে। এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে যে কোনো একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার যে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মশলায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখো, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই তার বেরোইতে হবে, তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর মানে আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে মানে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছেন, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো মানে আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা, মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা আবার বলতেছেন উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, মানে একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে চাপটে ধরলেন, যে মানে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলোর। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব শক্তি তার বাবাকে মনে ছুঁড়ে ফেলে দিল এক পাশে, মানে এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, মানে চেপে ধরলো। তার বাবাকে এমনভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বের হয়ে যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন না রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না। তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন,
তো এই সময় রতনের বাবা নাকি তার 2 পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন, মানে মাটিতে পড়ে গেল মাথাটা নিচের দিকে। তিনি ওই একই প্যাচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স, তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন। কারণ অন্য কোনো প্রতিপক্ষ হলে এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না। তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে। অনেক জোরে দোয়া করছেন। এক পর্যায়ে রতনের মা আর থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, সূরা পড়ে ফু দিলেন। সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা নিথর হয়ে গেল, একদম থেমে গেল আর কি, তিনি বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। তো রতনের বাবা হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে। টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, শুকলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পর পর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। তো রতনের বাবা বললো যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের তাদের কাছের বাসার, বলে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, তো ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখি কি করা যায়, রতনকে নিয়ে যাও। মাকে বলো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতনকে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন না। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরেও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে যে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই। অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তাধস্তির সাথে এমনভাবে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দে পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে রতনের চাচাকে এসে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, এক সময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে, তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে কোনো চিন্তা করছে, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক, তিনিও ছিলেন ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিছেন সারা। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনারা ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো কি ছিল তোর?
সে বলছে আমার কি হয়েছিল, তো রতনের বাবা বললো তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়, কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস, তো বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম, তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছুটে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হয় হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই ঘুটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম বাজারে যেহেতু আসছি কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেতে, এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা আমি কথাবার্তা বলে তার সাথে দামাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, এদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় যে মাঠের কাছে, ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসে। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই কার কুকুর। আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসছে সেরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে। তো ব্যাগেও আটতেছে না, মাছটার আমি মানে ধরে নিছি লেজ সহ এরকম ধরে, তারপর আসতেছি সামনে। সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তা তাকায় দেখতেছি ওই ওই প্লটের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না, এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে, ওই নলখাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আর আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তা যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না, মানে বাতাসের টেম্পারেচার এই যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময়, সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে শব্দ এসে গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি, বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে ওইখানে, এরকম বসে আছে, এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম, এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই। দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে, এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো। আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি, আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। তো যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি করছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন। এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না। ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন, ওরে এখানকার ওই খারাপ বিশ্বাস ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে আপনারা জানেন, এটা একটা ডোবা ছিল আগে এখান থেকে, তারপর মাটি ভরে করছে এই জায়গা। যাই হোক, এই বলে আলেম তিনি বিদায় নেন। আর
রতনদের বাসায়। রতন খুব ভয় পেয়েছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই। বেশ কয়েকদিন বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয় এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে। সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক। তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না। এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত, বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার। আর রতনটা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজেস হচ্ছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল, একটা সময় অনেক দিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন। এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। ওনাদের ওই রূপসী গ্রামে একটি ছোট্ট বিল রয়েছে যার নাম হচ্ছে কুমড়োডাঙ্গা বিল। মূলত ঘটনাটি এই বিলকে কেন্দ্র করেই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির দুটি অংশ রয়েছে, প্রথম অংশ বলছি। তো এই ঘটনাটির সময়কাল 2004। ওই রূপসী গ্রামেই একটা পরিবারের 3টা মেয়ে ছিল। এই 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল। তো 3 মেয়ের যে হাজব্যান্ড কোনো একটা অকেশনে, পারিবারিক একটা অকেশনে, এই 3 হাজব্যান্ড তাদের ওয়াইফকে নিয়ে আসছে, মানে ওই 3 মেয়ে তাদের বাড়িতে আসছে আর কি। তো এই 3 ভাইরা মিলে চিন্তা করতেছেন যে আমরা একটা সিনেমা দেখে আসি। কাছাকাছি একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর একটা সিনেমা হল ছিল। তো ওনারা চিন্তা করেছেন সন্ধ্যার ঠিক ইমিডিয়েট পরপরই যে শোটা হয়, ওই শোটা ওনারা দেখবেন। আর ওই শোটা শেষ হবে রাত 8:30 9টার দিকে। তখন আবার বাড়িতে রওনা দিবেন, রাত্রে এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর একটা শো আছে ওই একদম রাত্রেবেলা যেটা হয় আর কি, ওইটা না, তার আগেরটা। ওনাদেরকে বের হতে হবে সন্ধ্যার আগেই বাসা থেকে, তাহলে ওই শোটা ওনারা ধরতে পারবেন। তো ওই চিন্তা করেই ওনারা বাসার থেকে বের হয়েছেন। তবে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে ওনারা চিন্তা করলেন যে যেই মেইন পথটা আছে এই পথ দিয়ে যেতে গেলে তো প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে। এর থেকে ভালো এই কুমড়োডাঙ্গা বিলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেঁচে যাবে। ওনারা 3 জনই ওই পথ ধরলেন। কুমড়োডাঙ্গা বিলের ওই পথটা ওনাদের চেনা জানা ছিল, এর আগে ওনারা আসছেন, তবে রাতের বেলা কখনো হাঁটাহাঁটি করেন নাই। তো যাচ্ছেন, যেতে যেতে মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করে এই 3 ভাইরার মধ্যে একজন, যার নাম হচ্ছে আমজাদ, আরেকজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম হচ্ছে সানি। তো এই যে আমজাদ যিনি, তার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো আমজাদ উনি বলছেন যে তোমরা দুজন একটু দাঁড়াও, আমি এই জায়গাতে একটু জল বিয়োগ করে আসি। তো ওইখানে একটা কালী ঘর ছিল একটা সময় আর কি, বেশ ঝোপঝঙ্গল হয়েছিল। আসলে উনি তো এই গ্রামের জামাই, উনি তো সবসময় আর আসেন না, কালে ভদ্রে আসেন, বেড়ান, চলে যান। কোথায় কি আছে এটা তো পুঙ্খানুপুঙ্খভাবে ওনার আসলে জানা থাকার কথা না। তো উনি ওখানে গিয়েছেন, জল বিয়োগ করেছেন, করে উনি আবার চলে আসেন। 3 জন মিলে চলে গেছেন সিনেমা দেখতে। ঠিকঠাক মতো গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। সিনেমা দেখে যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যে কোন পথ দিয়ে যাব, মেইন রাস্তা দিয়ে যাব নাকি ওই কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাব। চিন্তা করলেন যে কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাই, পথটাও কমবে। আর 3 জন একসাথে আছি, ভয়ের তো আর কিছু নাই। আর রাত তো আহামরি এত বেশি গভীর হয় নাই যে ভয়ের কিছু আছে। 3 জন একসাথে, কিসের ভয়? 3 জন মিলে হাঁটা ধরছেন। তো ওনারা কুমড়োডাঙ্গা বিলের ভেতরে মোটামুটি ঢুকেই পড়েছেন। শুরু থেকে প্রায় 10 মিনিট হেঁটেছেন আর কি ওই বিলের ভেতরে ঢোকার পর। তখন মনে হলো 3 জনের শরীরটা একটু একটু করে ভারী হওয়া শুরু হয়েছে। এরপর এই 3 জন মিলেই বাঘ বিতণ্ডা শুরু করছেন, কে মাঝে থাকবেন। মাঝে থাকবেন বলতে তারা তো আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আইলের ভেতর দিয়ে তো আসলে পাশাপাশি হাঁটা যায় না, সামনে পিছনে হাঁটতে হয়। এখন 3 জন মানুষ, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন, সবাই মাঝখানে থাকতে চাচ্ছিলেন। মাঝখানে থাকলে ভয় কম লাগবে। 3 জনের শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন একটু ভয় ভয় লাগছে। এখন 3 জনই তো আর মাঝে থাকতে পারবেন না। তখন 3 জন মিলে পরামর্শ করেন, ঠিক আছে আমরা একটু পথ যাবো, একজন করে মাঝে আসবো। এখন যে সামনে আছে সে মাঝে আসবে, এখন যে পেছনে আসে সে সামনে যাবে। তো এইভাবে অল্টারনেট করে আমরা সবাই মাঝখানে থাকবো। তো হাঁটা শুরু করছেন তারা 3 জনই। সবার পেছনে ছিলেন হচ্ছে আমজাদ, উনি ছিলেন বড় আর কি 3 জনের মধ্যে।
কিছুটা পথ যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করেই এই আমজাদ, সানি, নুরুন্নবী তিনজনের ঘাড়ের উপরে ধরাম করে কে যেন একটা চর মেরেছে। তো এই যে যিনি সানি, নুরুন্নবী, এই দুজন বলতেছেন যে এই পেছন থেকে কি আমজাদ ভাই আমাদের মারলো নাকি? এখন আমজাদ ভাই বলতেছে আরে আমারও তো মারলো। এই কথা বলতে বলতে ঠাস করে আর একটা ঘাড়ের উপর চর মেরে দিছে আর একজনের। মানে ওনারা কিন্তু ওই সময় কথা বলছেন। তখন ওরা বুঝতে পারলেন সর্বনাশ, ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। তো তখন ওনারা বললেন যে দ্রুত হাঁটা ধরো। তখনও কিন্তু আমজাদ ভাই পেছনেই আছে। কেবল হাঁটা ধরেছেন এমন সময় কে যেন আমজাদ ভাইয়ের ঘাড় ধরে এক পেছন দিকে টান দিয়েছেন, এক টানে উনি মাটিতে পড়ে গেছেন। এরপর ওনার ঘাড় ধরেই পেছন দিকে হেঁচড়ায়, মানে হ্যাঁচকা টান দিয়েছেন, টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। যখনই আমজাদ ভাই পড়ে গেছেন পেছন দিকে, যখনই উনি আসলে চলে যাচ্ছেন এমন একটা ভাব, উনি কোনো না কোনোভাবে হাতটা সামনের দিকে এগিয়ে, ওনার সামনে ছিল নুরুন্নবী, এই নুরুন্নবীর লুঙ্গিটা খপ করে ধরে ফেলছেন। নুরুন্নবী বুঝতে পারলেন পেছন থেকে আমজাদ ভাইকে কেউ একজন ধরছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কাউকে দেখা যাচ্ছে না, তবে আমজাদ ভাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি আবার সামনে থাকা এই সানি যে আছে, সানিকে খপ করে ধরছেন। তিনজনই পেছন দিকে হ্যাচকা টান অনুভব করছেন। তবে একটা পর্যায়ে এসে এই আমজাদ ভাইয়ের হাতটা এই নুরুন্নবী ভাইয়ের লুঙ্গি থেকে ছুটে যায়। তারা দেখছিলেন যে কোনো একটা অদৃশ্য সত্তা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা দুইজনই ভয়ে এমন দৌড় দিয়েছেন, তবে আইলের উপর দিয়ে তো আসলে দৌড়ানো যায় না, যতটুকু সম্ভব ওনারা আসলে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। যখনই কুমড়োডাঙ্গা বিল পার হয়েছেন তখন তো ওনাদের দৌড়ের স্পিড বেড়ে গেছে, আর সেখান থেকে ওনাদের শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। ওনারা দুইজনই শ্বশুরবাড়ির উঠোনে এসেই প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে দুইজন একসাথে সেন্সলেস হয়ে যান। এদিকে দুইজনের এই অবস্থা দেখে বাড়ির লোকজন তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি করে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরার পর বলা যায় আমজাদ কই। তখন ওনারা বলেন যে এরকম ঘটনা, আমজাদ ভাইকে কিছু একটা টেনে নিয়ে গেছে। তখন তো গ্রামের লোকজন জড়ো করে ফেলা হয় যে তাদের বাড়ির জামাইকে এরকম কিছু একটা নিয়ে গেছে। লোকজন তো মশাল নিয়ে, তারপরে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, যার কাছে যেটা ছিল সবাই ওই কুমড়োডাঙ্গা বিলের দিকে আগানো শুরু করেন। আগাতে আগাতে এই যেই জায়গাতে জল বিয়োগ করেছিলেন, যে ঝোপ জঙ্গল যেখানে কালীঘর রয়েছে, ওইখানে আমজাদ ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে ওই রকম কোনো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল না। এমনি তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গায়, ওনার কেটে গেছে, ছিলে গেছে, জাস্ট এতটুকুই। ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর যখন জ্ঞান ফেরানো হয়, ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলেও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা কি এমন কোনো কাজ করছিলা যে এরকম একটা সমস্যা হলো? তখন আমজাদ ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো আসলে একটা জায়গা জল বিয়োগ করছিলাম। তখন কোন জায়গা, যখন ওরা বুঝতে পারছেন যে সর্বনাশ, তো কালীঘর, ওখানে তো এরকম একটা উপাসনালয় ছিল, এখানে তো তোমার এই কাজটা করা উচিত হয়নি। তো এরপর থেকে এই আমজাদ ভাইয়ের আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর থেকে উনি আধা পাগল, এখনো বিড়বিড় করে একা একা কথা বলেন। স্টিল নাও এই 2026 সালে এসেও অন্য দুইজনের সাথে কোনো সমস্যা হয়নি। এই আমজাদ ভাই এখনো পাগল হয়েই বেঁচে আছেন। তো এটা একটা ঘটনা। এবার আসেন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটা মূলত যার সাথে ঘটেছিল দুজন ব্যক্তি, বাবু এবং হানিফ। ওই এলাকায় একজন কবিরাজ আছে যিনি মুন্নাফ কবিরাজ নামে পরিচিত। ঘটনাটির সময়কাল 2007। এই যে কুমড়াডাঙ্গা বিল, এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নাকি 1971 সালের 16 ডিসেম্বরের পর যারা রাজাকার ছিল, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, খুন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করেছিল, তো এদেরকে তো আসলে গ্রামবাসী চেনে। যখন দেশ স্বাধীনতা লাভ করে তখন এই রাজাকারগুলো ওইভাবে পালাতে পারে নাই। দেশ যে স্বাধীন হয়ে গেছে তাদের কাছে খবর ওইভাবে আসে নাই। তারা চিন্তায় ছিল যে না, পাকিস্তানি আর্মি এরা পালাবে না। এদিকে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়ার পর এই কিছু রাজাকারদেরকে ধরে ফেলছে। ধরার পর এই কুমড়োডাঙ্গা বিলের একটা জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়। তারপর ওখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এরপর থেকে কুমড়োডাঙ্গা বিলের ওই অংশটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এরকমটাই শোনা যায় আর কি। তো এই যে মুন্নাফ কবিরাজ, সে তো বিভিন্ন ধরনের রিচুয়াল করত, এই জিন রিলেটেড বিভিন্ন ধরনের সাধনা করত।
এর আবার 4 জন শিষ্য ছিল। একজনের নামটা আসলে ওভাবে বলতে পারেন নাই, ভুট্টু ভাই। তো 3 জনের নাম বলতে পেরেছেন, জাহাঙ্গীর, বাবু, হানিফ। তো সাথে তার একজন ছিল। মোট 5 জন মিলে ওনারা নাকি ওই জায়গাতে যাবেন, ওই কুমড়াডাঙ্গা বিলের ওই জায়গাটাতে। তো মুন্নাফ কবিরাজ বলেছেন যে উনি একটা সাধনা করবেন, ওই কাজটা করার জন্যই ওইখানে যেতে হবে। আর এরাও আস্তে আস্তে শিখছিল মুন্নাফ কবিরাজের কাছ থেকে আর কি, তার শিষ্য হিসাবে। তো 4 শিষ্যকে নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই জায়গায় যাওয়ার জন্য। তো ঠিকঠাক মতো চলেও গেছেন, যাওয়ার সময় নাকি কোনো সমস্যা হয় নাই। আর ওইখানে বসে মুন্নাফ কবিরাজ সাধনা শুরু করছেন। সাধনার একটা পর্যায়ে এসে মুন্নাফ কবিরাজ বুঝতে পারেন যে তিনি যে সাধনাটা করছেন কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, এখন উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে। তখন মুন্নাফ কবিরাজ তার ওই যে 3 জন না তো 4 জন শিষ্যকে বলছেন যে তোমরা তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না, একটা ঝামেলা হয়ে গেছে, দেরি হলেই বিপদ। এই বলে 4 জন দ্রুত ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছেন। আর মুন্নাফ কবিরাজ বলেছেন কেউ কিন্তু পেছন দিকে তাকাবা না, খবরদার, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আর যদি পেছন দিকে না তাকাও তাহলে কোনো সমস্যা হবে না। এই বলে ওনারা রওনা দিয়েছেন। এখন হয়েছে কি, এই যে বাবু নাম যার, সে কি মনে করে যেন পেছন দিকে তাকাইছেন। যখনই পিছন দিকে উনি তাকাইছেন, উনি দেখেন দূরে যে সমস্ত গাছপালাগুলো আছে, মনে হচ্ছে বিশাল আকৃতির একটা বাঘ এই গাছপালাগুলো ভেঙে চুরে প্রচণ্ড জোরে ছুটে আসছে তাদের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই বাবু তো প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছে যে ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম রে, এই বাঘ আসতেছে। তখন মুন্নাফ কবির বলছে, এই বাবু, তোমাকে না বলছিলাম, শুধু তোমাকে না, সবাই না বলছিলাম পেছন দিকে তাকাবা না, যা ঘটনা ঘটার তা তো ঘটাই ফেলছো, এখন দ্রুত হাঁটো, কিছুই আসতেছে না, সোজা হাঁটো। এদিকে এই বাবু যে ভয়টা পেয়েছেন, তার শরীরটা আস্তে আস্তে ভারী হতে শুরু করে। কুমড়াডাঙ্গা বিল পাড়ি দিয়ে একটা জায়গা আছে, এটাকে সোনাতলা বাজার বলে। ওই সোনাতলা বাজারে আসার পর ওই মুন্নাফ কবিরাজ বলে যে তোমরা 4 জন যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এখন ভ্যানে আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন এই বাবু বলে যে ওস্তাদ, আমি তো খুব ভয় পাইছি, আমি আসলে এখন একা একা বাড়ি যেতে পারবো না, আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে, আমার পা চলতেছে না, আমি হাঁটতেও পারবো না। তখন মুন্নাফ কবিরাজ বলেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা 3 জন মিলে এই বাবুকে তার বাড়িতে পৌঁছে দাও, এরপর 3 জন বাড়িতে চলে যাও। ওস্তাদের কথা অনুযায়ী তারা 3 জন মিলে এই বাবুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো পৌঁছে দেওয়ার ওই পথে আর কোনো সমস্যা হয়নি। তো যখন বাবুকে বাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়, বাবু বলেন যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে চলে যাও। তো বাড়ির উঠোনে গিয়ে এই বাবু তার ওয়াইফকে ডাকতেছেন। তো ডাকাডাকি করতেছেন, তার ওয়াইফ যেই না দরজা খুলছে, প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠছে তার ওয়াইফ। তো ওরে আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে গেল রে, এরকম একটা চিৎকার দিয়ে উঠছেন। তার মানে হচ্ছে যে উনি দরজা খোলা মাত্রই এই বাবুর সাথে সাথে চলে আসা কোনো একটা অদৃশ্য সত্তা সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে তার ওয়াইফের উপরে। সে তো ছটফট করতেছে, আমার মাথা ছিঁড়ে গেল, আমার মাথা ব্যথা, মানে এমন তীব্র মাথা ব্যথা, সে আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে আবার অজ্ঞান হয়, এমন একটা অবস্থা। ওই রাত্রেই লোক মারফত ওই মুন্নাফ কবিরাজকে খবর দেওয়া হলেও উনি আসতে পারেন নাই। উনি জানান যে এই রাত্রে উনি কোনোভাবেই এখন আর বেরোতে পারবেন না, কোনো মতে রুগীকে যেন সকাল পর্যন্ত টেক কেয়ার করা হয়, উনি সকালবেলা আসবেন। উনি সকালবেলা আসেন, এসে দেখেন ওই একই অবস্থা বেগতিক। সে আধা ঘন্টা পর পর বা এরকম 45 মিনিট পর, 1 ঘন্টার মধ্যে একবার জ্ঞান ফেরে জ্ঞান হারায়, এমন একটা অবস্থা। আর মাঝে মাঝে সে ভয়ঙ্কর চেহারা ধারণ করে, তার চেহারা মনে হচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। সে কিন্তু ফর্সা মহিলা, কিন্তু তার চেহারা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই দেখছিলেন। তখন মুন্নাফ কবিরাজ সে কি করে, সে এই বাবুর ওয়াইফের উপর জিনকে হাজির করে। হাজির করার পর সে বলছে, এই মহিলাকে কেন অ্যাটাক করলি, এ কি করছিল? তখন নাকি ওই মহিলার উপর ভর করা ওই জিনটা বলছিল যে তোরা আমাদেরকে এত জ্বালাতন করছিস, এতদিন কিছুই বলি নাই, আমরা কি তোদের কাছে আসতে গেছি নাকি তোরা আমাদের কাছে এসে আমাদেরকে জ্বালাতন করছিস? তোরা তো আমাদেরকে ডেকে নিয়ে আসছিস রে। ও পেছন দিকে তাকাইছে, ওকে ধরে ফেলছি, আর ও বাসায় ঢুকছে, এরপরে ওর থেকে ওর বউরে ধরছি, এখন তো আর ছাড়বো না। তোরা আমাদেরকে যে পরিমাণ উৎপাত করছিস, এখন আমাদের উৎপাত করার সময় শুরু হয়েছে। তখন
মুন্নাফ কবিরাজ বলে যে আমরা অপরাধ করে থাকলে আমরা বুঝবো, কিন্তু এই মহিলা তো কোনো অপরাধ করে নাই, ওকে ছাড়, তা না হলে কিন্তু আমি আমার পদ্ধতি অবলম্বন করব। তখন নাকি ওই জিন বলে তোরা যে কি পারবি তা আমার জানা আছে, তোরা ওই বিলের মধ্যে সাধনা করতে গিয়ে নিজেরাই ভুল করে ফেলছিস, আবার আমাদেরকে শোনাচ্ছিস যে অনেক কিছু করবি। ঠিক আছে, যাই মহিলারা ছেড়ে দেব, কিন্তু আর একটারে তো ধরবো, সেটারে কি করবি? মহিলারা ছাড়বো, তবে এই বাড়ির কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব। এই বলার সাথে সাথে নাকি ওই মহিলার শরীরে একটা ঝাঁকি অনুভূত হয়। এর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছাগলের একটা তীব্র আর্তনাদ তারা শোনেন। ওই বাড়িতে একটা বেশ বড় সড়ো টাইপের একটা ছাগল ছিল। তখন লোকজন দৌড়ে যায়, দৌড়ে ওই ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে, তার ঘাটটা ভাঙা। তার মানে হচ্ছে ওই ছাগলটাকে মেরে দিয়ে চলে গেছে। এরপরে সমস্যা শুরু হয়ে যায় এই হানিফের। ওই রাত্রে হানিফ কোনো একটা জায়গায় গিয়েছিল, ফেরার পথে সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অবয়ব দেখেছিল, এটা দেখেও ভয় পেয়েছে। আর ওই রাত থেকেই ওর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তার উপর জিনের উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে 2007 সালে ঘটনাটা ঘটলো, এখন 2026। এই 2026 সালে এসেও এই হানিফ স্বাভাবিক হয়নি। সে পাগল না হলেও জিনের উপদ্রব তার উপর এখনও রয়েছে, এখনও তাকে মারধর করে, বিভিন্ন হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, ঝাড়ফুঁক নেয়, এটা নেয় সেটা নেয়। অল্প কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই হানিফ এখনও এই সমস্যার মধ্যেই আছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে 2জন ব্যক্তিকে পেলাম। এক হচ্ছেন আমজাদ ভাই, যিনি অনেকটা পাগলই হয়ে গেছেন, আর হচ্ছে হানিফ, যিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না। আমরা এই 2 জনের জন্যই দোয়া করব। বিশেষ করে আমজাদ ভাই, উনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। আর হানিফ মূলত এই মুন্নাফ কবিরাজের সাথে এই জাদুটোনা শিখতে গিয়ে এই বিপদে। আমার নাম শিশির। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, আজকে লিখে পাঠালাম। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসায় নতুন করে ভাড়া নেয়। এখনো আশেপাশের কারো সাথেই পরিচয় হয়নি। বাসার সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস, একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল রাতুল, তখন প্রায় রাত 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কালো ছিল, এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। তো যাই হোক, এত রাতে রাতুল একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাক হলো। তবু সাহস করে যে একটা ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল, অর্থাৎ দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সেভাবেই দাঁড়িয়ে থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো। তার চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, অনেকটা মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন এসেছি, আমার নাম রাতুল, আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল, তো আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন, একা একা? নিধি বলল যে প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো, তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে ওর দিকে তাকিয়ে আছে। এক্ষুনি হয়তো পা টেনে ধরবে আর তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ হয়তো তাকে দেখছে। এভাবেই তার দিন রাত যেতে লাগলো। আর এইদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প করতে লাগলো। এভাবে চলতে লাগলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের
15 তারিখে আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে এসো। শুনে রাতুল একটু অবাকই হলো, এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি, কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখলো যে নিধি আসেনি, ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে বসে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে, ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল, কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশের বিল্ডিং, তাই একেবারে রাত 10টার দিকেই ও বের হলো। ওদের বাসায় যেয়ে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমান নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে উঠল, কারণ তাদের 3 জনের দৃষ্টি একই রকম, কারণ মুখে কোনো হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো একটা কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে ওরা 3 জন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা 3 জন চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো ঘষে যেতে লাগলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন ও নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ওই বাড়িটাতে যে দেখে সেখানে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছেও শুনল 12 বছর আগে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে তাদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলি ছিল একমাত্র ব্যক্তি যে কিনা বেঁচে ফিরেছিল। এরপর ওরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালো দলাই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটনাটি ঘটেছে আমার পাশের এলাকায়। ওইখানে আমার একটা দুঃসম্পর্কের মামা থাকে। তো উনি সব সময় রাতে ওই মাছ মারার জন্য ওই বিলে ওই নৌকা করে আর কি মাছ ধরতে যায়। তা ওরা মাছ ধরার জন্য মানে বড় নৌকার মাঝখানে বলতে বড় নৌকাগুলো যেগুলো আছে না, সামুদ্রিক যে মাছগুলো মারে, তো এরকম একটা বড় বিল আছে। এই বিলে আর কি ওরা মাছ ধরার জন্য ওই সারা রাত মাছ মারে, তারপর সকালে নিয়ে এসে বিক্রি করে। তো ওই নৌকাতে ওনারা ওই বরফ টরফ নিয়ে মানে সব জাল মানে যেগুলো দিয়ে মাছ মারা লাগে সব কিছু ওরা হাতে নিয়ে ওইখানে মাছ মারার জন্য চলে যায়। তো একদিন অমাবস্যার রাতে, সেদিন রাতটা ছিল অমাবস্যা আর ঝড় বৃষ্টির রাত। তো মামার যারা 5 জন বন্ধু মিলে ওই মাছ মারতে যায়, তাদের মধ্যে 3 জন ছিল, 2 জন একটু বাড়ির সমস্যার কারণে কেউ অসুস্থ ছিল, সেজন্য আর কি যাইতে পারে নাই। তো ওরা 3 জনই যেহেতু ফ্যামিলি চালা লাগবে, তাই না বসে থেকে মাছ ধরার জন্য চলে গেল। তো কিছু দূর পথ যাওয়ার পর হঠাৎ করে সামনে দেখতে পেল একটা যে বড় আকৃতির একটা বোয়াল মাছের মতো পানিতে ভেসে আছে। তো ওনারা আবার টপ করে ওই যে জাল, যে বড় জালগুলো দিয়ে মাছ মারে, বোয়াল মাছ, বড় বড় রুই কাতল এগুলো মাছ মারে, ওই জালগুলো বিছালো কিছু দূর থেকে বিছালো যে মাছটাকে ঘিরে করে রাখবে, জাল টানলেই মাছটা উঠে যাবে। তখন রাত বাজে 1:30, আনুমানিক 1:30 বাজে। তো যখন জাল ঘেরা শেষ, ওরা ওই মেশিনের নৌকা, ইঞ্জিন জাতীয় একটা নৌকা জাল যেগুলো আর কি বলে মেশিন জাতীয় হয়েছে, হাতে যে বানানো মেশিনের নৌকাগুলো, এই নৌকাগুলো ডিঙ্গি নৌকার উপরে মানে বড় বিশাল সাইজের নৌকাটা আর ওই মেশিন দিয়ে চালায় আর কি। তো যখন ওরা কাছে যায় ওই জালটা টানা শুরু করলো, ওই মেশিনের অ্যাঙ্গেল বেয়ারিং সিস্টেম টেনে টেনে জালটা তুলতেছে। হঠাৎ করে দেখতে পেল মাছটা একদম নৌকার চেয়েও বিশাল বড়।
তো ওনারা তো অবাক হয়ে গেল, এত বড় বল মাছ তো কখনো দেখিনি বাপ জন্মেও, আসলে এটা কি মাছ না অন্য কিছু। তো এই বলে ওনারা একজনকে নামতে বলতেছে যে নেমে দেখতো কী অবস্থা। মাছটা কোনো নড়াচড়া করতেছে না, কিন্তু যাকে নামতে বলতেছে ও তো একজনকে আর নামবে আন্দাজে এই পানির মধ্যে এত রাতে। লোকও ছিল 3 জন, এত বড় মাছ ভয়ানক অবস্থায়। এই বলেও বলতেছে ও একজনকে দেখে দিচ্ছে আর আরেকজনকে দেখে দিচ্ছে। তো এরকম করে ওদের মানে ওনাদের সময় চলে যাচ্ছে। তো কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর দেখতেছে যে মাছটার চোখে লাল রক্ত রাঙা, মানে লাল, একদম লাল। ওই বিলের নাম আবার এই শাপলা বিল, মানে ওই শাপলা বিল, ওই বিলের নাম আর কি শাপলা বিল বলে। ওই বিলে আবার শাপলা ফুল দিয়ে ভরা, মানে লাল লাল শাপলা বিল, লাল শাপলা বিল বলে আর কি। তো ওই বিলে আবার প্রচুর মানুষ মাছ মারার জন্য তাদের জীবন নির্বাহের জন্য আর কি ওই মাছ মারার জন্য এখানে আর কি চলে যায়। তো অনেকেরই জীবন নির্ভর করে ওই নদীর উপরে, নদীর মাছ দিয়ে আর কি। তো ওরা নৌকাটা একটু মাছটার দিকে চাপাতে লাগলো। কিছুটা সামনে যাওয়ার পর দেখতে পেল মাছটির মুখের যে বড় আকৃতি, একটা মুখের যে দাঁত দিয়ে বড় বড়, মনে হয় যে ওদের পুরো ডিঙ্গির নৌকাটাই ওই মাছটি গেলে খাওয়ার মতো সেরকম একটা ক্ষমতা আছে। তো ওনারা তো আসলে 3 জনই তো হতাশ, হতভঙ্গ, জাল তো ফেলেই রাখছে। আর মাছের যে লেজটা, ওই লেজের কাছাকাছি পুরো জাল টেনে নিয়ে আসছে, এখন এই জাল তুলবে কী করে। ওরা আর কি হতাশ হয়ে নৌকাতে দুমড়ে বসে আছে, মানে কি করবে না করবে এটা কোনো বুঝতে পারতেছে না। পাশে আরেকটা নৌকা যাচ্ছিল পাশ দিয়ে, ওই নৌকার লোকগুলোকে ওরা ইশারা দিয়ে বাঁশি ভুগিয়ে তাদেরকে ডাকতেছে, কিন্তু ওই নৌকাগুলো এদিকে আর আসতেছে না। তার কারণ এরা নতুন ওই জায়গায় মাছ মারার জন্য গেছে, বেশি দিন হয় নাই, ওই জায়গা সম্পর্কে কিছু বোঝে না। কিন্তু ওই লাল শাপলা দিঘি যে ওই বিলটার নাম, এই একদিকে সাদা একদিকে লাল, কিন্তু লাল নামে চেনে। কিন্তু ওরা এত গভীর, এত মানে খারাপ জায়গাটায় চলে গেছে যে এখানে আর কি ওই ভূত পেতের আর কি মানে এগুলোর অত্যাচারে মানুষ আর কি ওইখানে টিকে থাকতে পারে না। জাল ডোল লুটপাট মানে একদম ছেড়ে মেরে একদম পানিতে ডুবে হারায়, এরকম অবস্থা হয়। নৌকা সব ডুব। তো ওই লোকগুলো তো যাচ্ছে না, এরা আবার করতেছে ভাই আমরা বিপদে পড়ছি, আপনারা একটু হেল্প করেন, এরকম বলে মানে ওনাদেরকে ডাক দিতেছে। তো লোকও তো যাচ্ছে না, এনারা বলতেছে কি লোক রে ভাই, মানুষ বিপদে পড়ছে, আসলে মানুষের বিপদের পাশে মানুষ থাকে না, এটা কোনো কথা হলো, এরকম বলে রাগ হচ্ছে উনি, মানে ওনারা 3 জন রাগ হচ্ছে। আর চিন্তা করতেছে আসলে আমরা কোন জায়গায় আসলাম যে এইদিকে কেউ নৌকা ফিরাচ্ছে না। ওনারা কোনো রকম করে জালটা গুটিয়ে মনে করেন যে করে নিল। এখন মানুষ বিপদে পড়লে যা হয় আর কি। তারপর ওনারা ওই লোক একটা ভালো লোক ছিল, উনি মানে ওইখান থেকে চিল্লে বলতেছে ভাই ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকে নৌকা গেলেই তো নৌকা হারিয়ে যায়, জাল হারিয়ে যায়, এবং মানুষকেও খুঁজে পাওয়া যায় না, ওইদিকে আপনারা গেছেন কেন, যত তাড়াতাড়ি পারেন আপনারা এ পাশে চলে আসেন। এই কথা বলা মাত্রই এরা 3 জন জাল তাড়াতাড়ি গুটিয়ে নিল। গুটিয়ে নেওয়ার পর আপনারা মনে করেন যে ওই মাছটার গায়ে একটু আঁচড় লাগলো, সেই জন্য লাগা মাত্রই ওই মাছটার মানে আচরণ মানে এত ভয়ানক, আর এত পানিতে যে মাছের একটা ঘরঘরি একটা যে ডাং এমন মানে ঝটপটানি শুরু করলো। এই শুরুতে যে নৌকার পানির ঢেউয়ে নৌকা মনে হয় এপিত ওপিত মানে চিতর হয়ে পড়ার জন্য মানে হচ্ছে। কিন্তু এরা 3 জন তো শক্তিশালী ছিল, এরা কখনো মানে কোনো কিছুতেই হার মানবে না, এরকম বলে নৌকার বইটা আর কি যেরকম করে ধরা লাগে সেরকম করে ওরা ধরে আছে। তারপরে এরা হার মানবে না, তারপর জাল সব তুলে ওইখান থেকে যত দ্রুত মানে পেয়েছে ওরা তাড়াতাড়ি চলে এসে, আল্লাহর রহমতে ওদের কোনো ক্ষতি হয় নাই। এটাই ছিল ওই লাল দিঘি ওই শাপলার ভয়ানক ঘটনা। তো রাসেল ভাই ঘটনাটি যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবেন।